বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাধারণ গণিতে ঢাকা বোর্ড 2024 এই বহু নির্বাচনীটা সমাধান করব। তো প্রথমেই আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাই। 1 নম্বর একটা গুরুত্বপূর্ণ এবং খুব মজার প্রশ্ন, যেটা সমাধানই করতে হবে না, বলা হয়েছে যে সমাধান সেট নির্ণয় করো। তো আমাদের এই যে রুটের ভিতরে যে অংশটা আছে, রুটের ভিতরে যেটা আছে কত আছে 3x - 6, এটা আছে কিন্তু রুটের ভিতরে। আর ওই পাশে আছে কত 2, তাহলে +5কে যদি আমরা ওই পাশে পার করে দিই, +5কে যদি ওই পাশে পার করে দিই, তাহলে 2 থেকে 5 বিয়োগ করলে হবে কত -3 হবে। তাহলে আসলে বাস্তব কোনো সংখ্যার উপরে রুট দিলে সেটা ঋণাত্মক হবে না, তার মানে এটা সমাধান নেই। কি নেই? সমাধান নেই। সমাধান না থাকলে এটা হবে ফাঁকা সেট, এইভাবে ওড়ি হবে, অথবা কি এইভাবে সেট চিহ্ন হবে, তার মানে এটা কি ফাঁকা সেট। হ্যাঁ, এটা আনসার হবে ফাঁকা সেট। তাহলে আনসার হবে ফাঁকা সেট। ক নাম্বারটা আনসার ফাঁকা সেট। আবার বলি 5 যখন ওই পাশে পার করে দিলাম তখন কী হয়ে গেল? -3। তাহলে বাস্তব কোনো সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না। এটার অর্থ হলো কি, যেমন আমি শুধু 4-এর উপরে যদি রুট দেই, তাহলে এটা কিন্তু প্লাস মাইনাস যে 2 তা হবে না, শুধু 2 হবে, শুধু 2। তাহলে আমরা যখন 3x - 6-এর উপর রুট দিচ্ছি তখন সেটাও কি হবে 3x - আমরা যখন শুধু কি করতেছি, এই যে 3x - 6 সমান আমি কি পাচ্ছি, 5 যদি পাশে পার করে দিই তাহলে -3 পাচ্ছি। তাহলে বাস্তব কোনো সংখ্যার, ওই যে এটা যদি বাস্তব কোনো সংখ্যার বর্গমূল ঋণাত্মক হবে না, তার মানে এটার কি সমাধান নেই। এবং এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার এই টাইপের অনেকবার আসছে। যদি আবার 5 পার করে দেওয়ার পরে প্লাস হইতো তাহলে কিন্তু এটা সমাধান করতে হইতো, তাহলে এখন এটা সমাধান নেই। পরেরটা একেবারেই সহজ। বলা হচ্ছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কিছু কমন বাহু আগেও দিয়েছিলাম, আবারও দেই। যেমন 3, 4, 5 এই যদি থাকে তাহলে এটা সমকোণী ত্রিভুজের 3টা বাহু, যেখানে বড়টা হবে অতিভুজ। আবার বলিস আরেকটা 6, 8, 10 এই বড়টা হবে অতিভুজ, এগুলো সমকোণী ত্রিভুজের 3টা বাহু। 5, 12, 13 সমকোণী ত্রিভুজের 3টা বাহু, তাহলে বড়টা হলো অতিভুজ। আরও আছে 1, 1, √2, এখানে √2 হলো অতিভুজ। আরও আছে যে 1, √3, 2, এখানে 2টা হলো কি অতিভুজ। এগুলো হলো সমকোণী ত্রিভুজের বাহু। এগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের হিসাব নিকাশ অনেক সহজ হয়ে যায়। অনেক এমসিকিউর মধ্যে আমাদের শুধু এটা দেখে আমরা আনসারটা বলে দিতে পারবো। যেমন এখানেও এখন এটা একটা অপশনে এখানকার মধ্যে একটা আছে, এই যে 5, 12, 13 আছে। কত নাম্বার আছে দেখো? 5, 12, 13, হ্যাঁ গরুর গ, তাহলে হয়ে গেল 5, 12, 13 গরুর গতে আছে, হ্যাঁ গ নাম্বারে আছে। তাহলে আমাদের 5, 12, 13 হয়ে গেল। তো গরুর গ। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা একটু দেখি, যে tan এর সমান দেওয়া আছে 4/3। কী দেওয়া আছে? tan এর সমান কী দেওয়া আছে? 4/3। আর আমাদের যেটা চাইছে সেটা আছে রুটের ভিতরে কি আছে 1 - sin স্কোয়ার। তাহলে 1 - sin স্কোয়ার মানে কি cos স্কোয়ারে, 1 - sin স্কোয়ার মানে cos স্কোয়ার। আর নিচে আছে কি? নিচে আছে sin স্কোয়ার। এই তাহলে এখানে যদি আমি উপরে স্কোয়ার রুট কাটা, নিচে স্কোয়ার রুট কাটা, কারণ রুটটা তো পুরোটার উপরে আছে, তাহলে cos a sin a মানে কি? এটা হলো cot a। কী হবে এটা? cot a। তাহলে cot a কি? tan এর উল্টা। তাহলে tan ছিল কত? 4/3, তাহলে এটা উল্টায় গেলে কী হবে? 3/4। তাহলে এটা আনসার হবে কি বলো? এটার আনসার হবে 3/4। এই শেষ 3/4। তাহলে আমরা 3/4 কথায় আছে? ক নাম্বারে আছে না? ক নাম্বারে আছে 3/4, ক নাম্বারে। তাহলে আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে পরেরটাতে চলে যাই। এরপরে আছে পরের প্রশ্ন। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি আছে? 4 নম্বরে। হ্যাঁ, 4 নম্বরে
তিনটা অপশন আছে, কোনটা কোনটা সঠিক হবে। তো আমি একটু দেখাই, আবার চিত্রটা আমি অঙ্কন করে একটু দেখাই যে প্রথমেই যে এ বি সি একটা ত্রিভুজ, যেখানে উপরে এ বি সি আর এইখানে ডি আর কি আছে ই ডি। এই ত্রিভুজে কতগুলো তথ্য দেওয়া আছে, যেমন এবি দেওয়া আছে 8, এই এবি বাহুটা দেওয়া আছে কত 8, হ্যাঁ এই যে এবি বাহুটা এটা দেওয়া আছে কত 8। আর আরেকটা বলা আছে যে এই সমান সি, এই যে এই আর এই যে সি এই দুটো সমান, তাহলে অবশ্যই ইটা কী হবে, ইটা হবে এসির মধ্যবিন্দু। তাহলে এটা কি হ্যাঁ এটা যদি মধ্যবিন্দু হয়, আবার ডিটাও তাহলে এবির মধ্যবিন্দু হবে। কেন হবে? কারণ প্রশ্নে এটা বলা আছে যে এইটার এটা সমান্তরাল, কোনটা ডি আর বিসি সমান্তরাল। তাহলে সমান্তরাল যেহেতু, এই দুটো যেহেতু সমান্তরাল, কখন সমান্তরাল হয়? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, এই যে দুইটা বাহু এ বি আর এডির যে এ বি আর এসির যে মধ্যবিন্দু ডি আর ই যদি হয়, তাহলে এই দুটো সমান্তরাল হয়। তাই যেহেতু ডি সমান্তরাল বিসি বলা আছে, তাহলে ডি বিন্দু হবে কি এবির মধ্যবিন্দু, হ্যাঁ ডি বিন্দু হবে মধ্যবিন্দু। তাহলে এখন যেটা চাইছে সেটা কি চাইছে, সেটা বলছে ডিই 3 সেন্টিমিটার। আচ্ছা, ডি 3 সেন্টিমিটার মানে এই যে এইটা ডিটা হলো 3 সেন্টিমিটার। তো এই ডিটা হবে কি বিসির অর্ধেক হবে, তাহলে বিসি তো 6 দেওয়া আছে, তাহলে 6-এর অর্ধেক 3, হ্যাঁ সঠিক। এটা এক নাম্বারটা কি এক নাম্বারটা সঠিক, এই এক নাম্বার অপশনটা সঠিক। এবার 2 নম্বরে কি আছে, এডি সমান 4, এডি সমান 4। আচ্ছা এডি সমান তো 4 হবেই, এই যে এডি এই অংশটা তো 4 হবেই। কেন হবে? কারণ এবি পুরোটা দেওয়া আছে কত, এই যে এবি পুরোটা দেওয়া আছে 8, তাহলে 8-এর অর্ধেক হবে 4, তো হয় এটাও সঠিক। তারপর বলছে কি ত্রিভুজ এবিসি আর এডিই সদৃশ। হ্যাঁ এটা এখন দেখি যে সদৃশ হয় কিনা সেটা দেখি। তো সদৃশ হওয়ার জন্য খেয়াল করে দেখো, এই যে আমাদের এইটা আর এটা সমান্তরাল আর এটা তাদের ছেদক, তাহলে ছেদকের একই পাশে কোণগুলো হয় একান্তর কোণ, তার মানে এই কোণ একান্তর কোণ। আবার একান্তর কোণ সবসময় সমান হয়, তার মানে কি এই কোণটা সমান, আবার এই কোণটাও কি সমান। কেন? ওই যে ডি আর বিসির ছেদক হইল কোনটায়, এবার এসি ছেদক, তাহলে এটা একান্তর কোণ। সরি ভুল বললাম, একই পাশে কোণগুলো অনুরূপ কোণ, তার মানে কি এটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো সবসময় কী হয়, সমান হয়। এবার ছোট ত্রিভুজটার যে কোণটা আছে, যে উপরে যে কোণ, বড় ত্রিভুজের তো ওই একই কোণ, তার মানে এই ছোট ত্রিভুজের 3টা কোণ, বড় ত্রিভুজের 3টা কোণ সমান। তাহলে আবার একটু রিফ্রেশ করি, আমি আবার বললাম যে এই কোণ সমান। কেন? কারণ ডিই আর এই যে ডি আর বিসি কি সমান্তরাল, আর এটা তাদের ছেদকের একই পাশে কোণগুলো অনুরূপ কোণ, তাহলে এই দুটো কোণ সমান। ঠিক একইভাবে এই যে ডি আর বিসি সমান্তরাল আর এসি হলো ছেদক, তাহলে ছেদকের একই পাশে কোণগুলো কী হয়, অনুরূপ কোণ, তার মানে এই দুটো কোণ কি সমান। আর ছোট ত্রিভুজের এই কোণ, বড় ত্রিভুজের ওই একটাই কোণ, তাহলে এটাও কি সমান। তাহলে দুইটা ত্রিভুজের 3টা কোণ সমান হলে ত্রিভুজ দুটো কী হয়, সদৃশ করি। তাহলে আমাদের এই যে এই ত্রিভুজটা আর এই পুরা ত্রিভুজটা দুইটা কী হবে, সদৃশ করি, সদৃশ। তাহলে কি আমাদের এটাও সঠিক, 3 নম্বরটাও সঠিক। তাহলে 1 2 3 তিনটাই সঠিক। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে কি আছে 5 নম্বর, সাইন থিটা সমান √3/2 হলে কট থিটা কত, তাই না? সাইন থিটা সমান √3/2 হলে কট থিটা কত। আচ্ছা এখানে খুব সহজ হবে, কেন? এই যে √3/2 এটা সাইন কত ডিগ্রি মান বলো তো? এই যে এটা সাইন কত ডিগ্রি মান? সাইন 60 ডিগ্রি মান, সাইন 60। তাহলে আমি যদি এটার পরিবর্তে সাইন 60 ডিগ্রি লিখি, এই যে সাইন 60 যদি লিখি, তাহলে উভয় পাশে সাইন বাদ দিব, তাহলে থিটা সমান আমি কী পাচ্ছি বলো তো? থিটা সমান পাচ্ছি আমি 60 ডিগ্রি। তাহলে থিটার মান 60 পেলাম। এখন কট থিটা চাইছে, তো কট থিটার মানটা বসে দিবা। তাহলে কট থিটার মান কত? এই কট 60 ডিগ্রি মান কত? কট 60 হলো tan 60 উল্টা, তাহলে কট 60 মান হবে tan 60 উল্টা। তাহলে tan 60 হলে কত? √3, তাহলে এটা হবে 1/√3। কত হবে এটা? 1/√3। এই তো শেষ। হ্যাঁ আবার দেখবা, বারবার করে দেখবা, তাহলে কি বুঝে যাবে। হ্যাঁ একবার না দেখে হলে বারবার দেখতে হবে, তাহলেই এক পর্যায়ে বোঝা যাবে। আচ্ছা তাহলে আমাদের আনসার কী পাইলাম বলো? আনসার পাইলাম 1/√3, তার মানে ক নাম্বারটা আনসার। এরপরে চলে যাই পরের প্রশ্নে কি আছে, f of x সমান কি একটা
রাশি দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, এই একটা রাশি দেওয়া আছে এফ অফ এক্স সমান। তো বলছে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে, এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। তো এটা আসলে আমরা ক্যালকুলেটরেই করতে পারবো, এটা পুরোটা আমরা ক্যালকুলেটর উঠাবো, উঠানোর পরে আমরা ক্যালকে দিয়ে এক্সের মান বের করতে পারবো। আমি এটা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। আমরা এই যে এটাকে আমি ক্যালকুলেটরে উঠাবো, ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এটা আমি সমাধান করতে পারবো। কীভাবে উঠাবো, এই যে আলফা দিয়ে, এই যে ক্যালকুলেটর আলফা আছে না, আলফা দিয়ে যদি আমি এই যে বন্ধনী ক্লোজে যদি চাপ দিই তাহলে এক্স উঠছে, হ্যাঁ এক্স, এরপরে কী দিব কিউব, তাহলে এই যে শিফট দিয়ে এটা চাপ দিলে কিউব হবে এক্স কিউব। তারপর আমরা কী করবো, তারপর হলো মাইনাস কী দিব মাইনাস এক্স, তাহলে আলফা দিয়ে আবার এটা দিলাম এক্স, তারপরে কী করব মাইনাস 24 দিব। এবার আমরা কী করব, এই ক্যালকে যাব, গিয়ে দেখি যে কী বসালে এটা 0 হয়, কী বসালে 0 হয় সেটা আমরা একটু দেখি। ক্যালকে গিয়ে আমি যদি 1 বসাই, 1 বসাই দেখি তো হয় না, হ্যাঁ অপশন যদি আমার দেওয়া আছে, কী কী দেওয়া আছে বলো, ওগুলো একটু ট্রাই করে দেখি। হ্যাঁ 2 দেওয়া থাকলে আমরা কিন্তু এখানে -2 দিব, কেন দিব এটা আমি একটু আগে বলতেছি। হ্যাঁ তাহলে আমি -2 দিয়ে দেখি, -2 দিয়ে না আসে নাই, 0 আসে নাই। হ্যাঁ এরপরে বলো ক্যালকে দিয়ে কত দিব 3, ওখানে +3 আছে, তাহলে আমরা দিব কি -3 দিলেও আসে নাই। হ্যাঁ এরপরে বলো -3 দিয়ে আসে, -3 দিলে না, -3 দিয়ে তো আসতেছে না। আমরা তো উৎপাদক বের করব না, আমরা শুধু এখানে কী বসাই 0 হয় সেটা দেখব। তাহলে আমি দেখতেছি যে যদি আমি এখানে ক্যালকে দিয়ে যদি শুধু 3 দেই, 3 আমার আনসারে অপশনে আসে, যদি 3 দিই তাহলে 0 আসে। 3 দিয়ে 0 আসা মানে যেই সংখ্যাটা বসায় 0 আসবে, যে সংখ্যাটা বসায় 0 আসবে, তো সেটাই তো আমার চাইছে যে এক্সের মান কী হলে 0 হবে। তাই এক্সের মান 0 হলে এক্সের মান 3 বসালে 0 হয়, এই এক্সের জায়গায় যদি আমরা কী বসাই 3 বসাই তাহলে 0 হয়। তাহলে আমরা এটা ক্যালকুলেটর উঠাবো, উঠাই দেখবো ক্যালকে দিয়ে দেখবো যে অপশনগুলো দেওয়া আছে সেটার কোনটা বসালে 0 হয়। তো আমি দেখলাম 3 বসালেই 0 হয়, তাহলে আনসার হবে কি 3, আনসার কী হবে 3। তাহলে আমাদের কী হয়ে গেল যে এখানে ক্যালকে গিয়ে আমরা 6 নম্বর অপশনে ক্যালকে গিয়ে কী বসালে 0 আসবে সেটা আমরা দেখলাম 3 বসালে 0 আসে, তাই না, 3 বসালে 0 আসে। তাহলে আমাদের এটা আনসার হয়ে গেল কি 3, কোনটা হয়ে গেল আনসার, এই যে 3 বসায় দেখলাম 0 আসে। আচ্ছা এরপরে 7 নম্বরে বলছে যে একটা সেট দেওয়া আছে, সেটে কি, সেটে দেওয়া আছে এ সমান কি 1 2 3 4, কয়টা উপাদান আছে 4টা। তো বলছে এর প্রকৃত উপসেট কয়টি। আচ্ছা প্রকৃত উপসেটে একটা সূত্র আছে কি 2n মাইনাস কি 1, তাহলে n এর জায়গায় কী হবে 4 হবে, কারণ 4টা উপাদান আছে, তাহলে 2⁴ মাইনাস 1, তাহলে এটা হবে 15টা, কারণ 2⁴ মানে কি 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে 15, তাহলে এটা আনসার হবে কি 15, এটা আনসার হবে 15টা। আচ্ছা তো এটা খুব সহজ একটা এমসিকিউ, হ্যাঁ যে কারো পারার কথা। এরপরে চলে যাচ্ছে কোথায় 8 নম্বরে ত্রিভুজ PQR-এ কী বলা আছে যে PQ এর মান দেওয়া আছে, তারপরে কি QR এর মান দেওয়া আছে, আর অ্যাঙ্গেলটা বলছে কি ভূমি সংলগ্ন যে অ্যাঙ্গেলটা সেটা থিটা, বাকিগুলো আরও কয়েকটা করো, তাহলে বাকি এইটা কি বলছে বলো থিটা। হ্যাঁ এখন চাইছে আমার সাইন থিটা ইন্টু সেক থিটার মান কত, দুইটাই গুণফল, কোনো চিহ্ন নয় মানে কি এখানে গুণ আছে, সাইন থিটা ইন্টু সেক থিটা। তাহলে এইটা করার জন্য দেখো আমি আবারও যে ওই যে একটু আগে বলছিলাম যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো, দেখো কী বলছিলাম 1 √3 2, তাহলে এই যে 1 একটা আছে √3 একটা আছে, তাহলে অতিভুজটা কী হয়ে যাবে, অতিভুজটা হবে 2, তো সহজ হয়ে গেল না, অতিভুজ কী হয়ে গেল 2। তা আমার এখন চাইছে সাইন থিটা আর সেক থিটা, তাহলে সাইন থিটা যদি হয়, সাইন থিটার মান কত, সাইন থিটা হলো সাগরের লবণতি, তাহলে থিটা তো এইটা, তাহলে এটা হবে লম্ব, √3টা হবে লম্ব, আর অতিভুজ কি, অতিভুজ হবে 2, তাহলে আমার এখানে সাইন থিটার মান হবে কি √3/2। আচ্ছা ইন্টু কী দিব বলো, ইন্টু দিব এখন কী আছে সেক থিটা, তাহলে সেক থিটা কী হবে
কস থিতার উল্টা, তাহলে কস থিতা হয় কি কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত আছে 2, আর ভূমি হলো যে নিচেরটা, ভূমি হলো কত 1, তাহলে এই যে 2 2 কাটা, তাহলে আনসার কী পাইলাম √3 পাইলাম। আনসার হলো √3। তাহলে √3 কোনটায় আছে? ঘ নাম্বারে আছে, √3 আছে ঘ নাম্বারে, √3 ঘ নাম্বারে। হ্যাঁ এই তো এইটা হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন 15 নাম্বারে। 15 নাম্বার, আচ্ছা 15 নাম্বারে আমরা ক্যালকুলেটর ইউজ করেই করতে পারবো। আমি ক্যালকুলেটর ইউজ করাটা দেখাচ্ছি। দেখো এটা আনসারটা আমরা ক্যালকুলেটর খুব সহজে নিয়ে আসতে পারবো। কীভাবে? 0.3-র পর পৌনঃপুনিক, তাহলে 0.3 তুমি 3 3 3 3, যেহেতু পৌনঃপুনিক মানে কি অনেকগুলা 3, অসংখ্য 3, হ্যাঁ 3 ইন্টু কি, এবার 0.6 তুমি অনেকগুলো দাও, অনেকগুলো, সামনে 0 না দিলেও হবে, হ্যাঁ দিয়ে সমানে চাপ দাও, দিলে কিন্তু তোমার ভগ্নাংশ যদি অ্যান্সার থাকতো তাহলে ভগ্নাংশটা কিন্তু চলে আসছিল 2/, কত আসছে 2/9, তাই না 2/9। কিন্তু আমার কিন্তু ভগ্নাংশ চাই না, আমার আবার কী চাইছে, আমার ওই পৌনঃপুনিকই চাইছে। তাহলে পৌনঃপুনিকের জন্য আমি কী করবো, এই এসডিতে চাপ দিব, এই যে এসডিতে চাপ দিলে আনসারটা 0.2222 আসছিল। আচ্ছা 0.22 মানে কি, 0.2-র উপরে পৌনঃপুনিক, কারণ 2 অনেকগুলো মানে কি 0.2-র উপরে পৌনঃপুনিক, এটাই আনসার। 0.2-র উপরে পৌনঃপুনিক, এটাই আনসার। হ্যাঁ তাহলে আমাদের এটা যেখানে, তাহলে আমাদের আনসার কী হয়ে গেল, আনসার হয়ে গেল আমাদের 0.2-র উপরে পৌনঃপুনিক, তাই না 0.2-র উপরে পৌনঃপুনিক। তাহলে আমি আনসার পেয়ে গেলাম খ নাম্বারটা, না খ নাম্বারটা আনসার 0.2-র উপরে পৌনঃপুনিক। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী আছে, যে a+b দেওয়া আছে, a+bর মান আছে, ab-র মান আছে, a-b হোল স্কোয়ার চাইছে। কী চাইছে? a-b হোল স্কোয়ারের মান। তো এটা সূত্র শুধু প্রয়োগ করলেই হবে। আমরা a-b হোল স্কোয়ারের যে সূত্রটা জানি সেটা প্রয়োগ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা এখন a-b হোল স্কোয়ারের সূত্রটা কি? সূত্র হলো a+b হোল স্কোয়ার মাইনাস কি 4ab। এই যে এই সূত্র ইউজ করলে আমরা সব তথ্য জানি। তাহলে a+bর মান কত দেওয়া আছে? √16। তাহলে √16-র উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে শুধু 16 হবে, স্কোয়ার কাটা, মাইনাস 4 দিয়ে ab-র মান আছে 1, তাহলে 4 × 1 মানে কি শুধু 4। তাহলে আনসার হবে কত? আনসার হবে এটা 12। তাহলে 12 কোথায় আছে? ক নাম্বার। এই তো শেষ, এটাই আনসার। আচ্ছা এখন চলে যাচ্ছি পরের প্রশ্নে 11 নম্বর। 11 নম্বরে কী আছে? 1/4 কিটা -x, আচ্ছা ইকুয়াল 64 না। তো আচ্ছা আমি যদি বাম পাশটা উপরে উঠাই তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে কি 4 যে -x আছে এটা কিন্তু 4x হয়ে যাবে। কী হয়ে যাবে? 4x। আর ওই পাশে দেখো 4-এর উপর যদি আমি কিউব দিই তাহলে কিন্তু 64 হবে। তাহলে ওই পাশে 4গুলো বাদ, তাহলে x-এর মান কত পাচ্ছ বলো? 3। এই তো শেষ, x-এর মান কত পাচ্ছ? x-এর মান কত? 3, ঠিক আছে। হ্যাঁ তাহলে কত কোনটা আনসার? আমাদের খ নাম্বার আনসার, এই তো। আচ্ছা এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো যখন ABC ক্রমিক সমানুপাতি বলা হয়েছে তখন কী হবে বলো? তখন A/B, তখন হবে কি A/B সমান হবে কি B/C। তাহলে এটা যদি ক্রমিক সমানুপাতি বলা হয় এরকম থাকবে। তাহলে A/B কী হবে? A/B হবে কি B, আর কি হবে A/B, আর একটা হবে কি B/C। তাহলে আমরা আর গুণ করলে কী হবে বলো? B² সমান কী হবে? AC। হ্যাঁ B² সমান AC একটাই আছে, কোনটায়? 1 নাম্বারটাই আছে, তার মানে কি 1 নাম্বারটা সঠিক। আচ্ছা তারপরে একটু আমি 3 নম্বরটাকে দেখাই। 3 নম্বরটা এই যে এখান থেকে দেখো যে 3 নম্বরটা যদি আমি এখানে যোজন করে দিই, যোজন মানে নিচেরটা উপরে যাবে শুধু যোগ। আচ্ছা তাহলে এখানেও কী হবে? যোজন করে দিলে উপরে তো বি আছে, নিচের সিটা উপরে যাবে কি যোগ, নিচের সি নিচেও থাকবে। তাহলে যোজন করলে এটা 3 নম্বরটা সঠিক। যোজন করে দিলাম, তার মানে কি 3 নম্বরটা সঠিক। আর 2 নম্বরটা এখানে ভুল। কেন? 2 নম্বরটা যেটা দেওয়া আছে 2b সমান, a+c, এটা আসলে কোনোভাবেই আসবে না। হ্যাঁ আমাদের যে a/b সমান কী ছিল? a/b সমান কী ছিল?
p/c, এটা থেকে এটা কখনোই আসবে না। তার মানে কি 2 নম্বরটা সঠিক না, 1 আর 3 যেখানে আসছে এটা সঠিক। তাহলে কোনটা সঠিক? খ নম্বরটা সঠিক। আচ্ছা, এরপরের প্রশ্ন কি আছে? প্রথম পদ আছে 64, দ্বিতীয় পদ আছে 32, তৃতীয় পদ আছে কত? 16। তার মানে কি আমাদের পার্থক্যগুলো কিন্তু সমান না। তার মানে কি এটা সমান্তর ধারা নয়। তাহলে এটা কী হবে? এটা গুণোত্তর ধারা হবে। কীভাবে হবে? আমরা যদি 32কে দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে পাবো কি হাফ, 1/2। ঠিক 16কে আবার যদি 16কে যদি আবার 32 দিয়ে ভাগ করি আবারও পাবো কি হাফ। তার মানে এটা কি এর মান কত পাইলাম বলো? এই প্রথম পদ এর মান এখানে দেওয়া আছে কত? 64, আর আর এর মান সাধারণ অনুপাত কত পাইলাম? হাফ। এখন চাইছে কি ধারাটির অষ্টম পদ কত? তো অষ্টম পদের সূত্র কি বলো? অষ্টম পদের সূত্র হলো ar⁻n-1। তাহলে অষ্টম যেহেতু তাহলে 8-1, তাহলে 8-1 কি 7, ar⁻7। তাহলে এর মান কত বলো? 64, আর আর এর মান কত পাইছো? হাফ, এর উপরে কি 7। তাহলে 2 এর উপরে 7 দিলে কত হয়? 2 এর উপরে 7 দিলে কত হয় বলো? 64 ইন্টু উপরে 1 নিচে কি 2, 2 এর উপরে 7 দিলে কত হয়? 2 এর উপরে 5 দিলে হয় 32, তাহলে 2 এর উপরে 7 দিলে হবে 64 হবে। তাহলে 64 কাটা, তাহলে ফল হবে কি 1। দেখো 1 আনসার আছে কি না? আছে না? হ্যাঁ, হাফ আছে। ও সরি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে যে 2 এর উপরে 7 দিলে এটা আসলে 128 হবে। কত হবে? 128। দেখো তো 2 এর উপরে 7 দিলে কত? 2 এর উপরে 7 দিলে হবে 128। তাহলে 128 যদি হয়, হ্যাঁ তাহলে 128 যদি হয়, এখন এই 64 দিয়ে 128কে কাটলে হবে কত? 2। তার মানে কি হাফ আনসার। হ্যাঁ, আনসার হবে কত? হাফ, 1/2। কারণ 2 এর উপরে 7 দিলে 128, তাহলে 128 আনসার। তাহলে হাফ আনসার হবে হাফ, আনসার হবে হাফ। আচ্ছা, এরপরে 14 নম্বর। হ্যাঁ, 14 নম্বরে এখানে প্রথম যেটা বলা আছে, 2টি ত্রিভুজ সদৃশকরণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। হ্যাঁ, এটা আসলে সঠিক কথা। এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ যদি হয়, যদি এটা সদৃশ হয়, তাহলে এই বাহুর অনুপাত এই দুইটা বাহুর অনুপাত, আবার কি এই দুইটা বাহুর অনুপাত, আবার এই 3টা বাহুর অনুপাত কী হবে? অনুপাতগুলো তখন সমান হবে। দুইটা ত্রিভুজ সদৃশ হলে এদের অনুরূপ বাহুর অনুপাতগুলো কী হবে? সমান হবে। আচ্ছা, এটা এক নম্বরটা সঠিক। 2 নম্বরটা বলছে কি দুইটি ত্রিভুজ সদৃশ এবং এদের একজোড়া অনুরূপ বাহু সমান হলে, আচ্ছা তখন সর্বসম হয়। তো এটা একটু দেখাই আমি। যেমন একটা ত্রিভুজ আঁকলাম, যে এই একটা ত্রিভুজ, আচ্ছা, আর এই একটা ত্রিভুজ। যদি এই দুইটা ত্রিভুজ কি হয়? সদৃশ হয়, দুইটি ত্রিভুজ সদৃশ করে, তার মানে কি এই কোণ মনে করো সমান, এই কোণে কোনো সমান, এই কোণে কোনো সমান। এখন বলা হয়েছে যে একজোড়া অনুরূপ বাহু যদি সমান হয়, যেমন এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে এখন সর্বসমের বৈশিষ্ট্য কি? সর্বসমের বৈশিষ্ট্য হলো একটা বৈশিষ্ট্য আমি শুধু বলতেছি, যে ত্রিভুজের একটা বাহু, যেমন এই যে নিচের বাহুটা আর এটার নিচের বাহু, এই দুটো সমান। আর যেহেতু সদৃশকোণী ছিল, তাহলে এই কোণ সমান, আবার এই কোণ সমান তো সদৃশকোণী হিসাবে। তাহলে দুইটা ত্রিভুজের একটা বাহু আর এই বাহু সংলগ্ন কোণ দুটা যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটা কী হয়? ত্রিভুজ দুইটা সর্বসম হয়। তার মানে কি দুইটা ত্রিভুজে কি সর্বসম। তাহলে 1, 2 কি সঠিক। এবার 3 নম্বরে যেটা বলা হয়েছে, 3 নম্বর বলছে কি যে কোন 3টি দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ বলা হয়। আচ্ছা, কোন 3টি দিয়ে মানে কি? একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার যে 3টা কোণ, এই 3টা কোণ দিয়ে যদি তুমি আরেকটা ত্রিভুজ আঁকো, তার মানে কি এই ত্রিভুজেরও ওই 3টা কোণই হবে। তাহলে দুইটা ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো সমান হয়, তাহলে তো সদৃশ হয়। তার মানে কি এটা সদৃশ হবে। এইটা 3টা কোণ দিয়ে যদি তুমি আরেকটা ত্রিভুজের আঁকো, তাহলে কি দুইটারই 3টা কোণ সমান হবে। তার মানে কি দুইটাই সদৃশ হবে। তার মানে এটাও সঠিক। 3টা অপশনই কি সঠিক। তার মানে খ নাম্বার হবে আনসার। আচ্ছা, এরপরে চলে আসছি কোথায়? যে লগ, এটা আমার শুধু ক্যালকুলেটর বসালেই হবে। ক্যালকুলেটর কীভাবে বসাবো আমি একটু দেখো। এটা আমি ক্যালকুলেটর বসালেই আনসার চলে আসবে। এখন ক্যালকুলেটরে কীভাবে বসাবো? এই যে আমি উপরে যে একটা লগ আছে, এটার মধ্যে চাপ দিব, এই যে উপরে
হ্যাঁ, নিচে একটা লগ আছে, উপরে একটা উপরে একটা চাপ দিব, চাপ দিলে আমি নিচে একটা বসানোর অপশন পেয়ে গেছি, উপরে একটা। তাহলে নিচের যে বক্স আছে সেখানে বসাবো আমি 2√2, তারপর আমি যে সাইডে চাপ দিলেই আমাদের উপরে চলে যাবে। তাহলে উপরে গেলে কত আছে বলো? 64। এই যে 64 দিলাম, দিয়ে সমানে চাপ দিলাম, আনসার চলে আসছে। আনসার কত আসছে বলো? 4। এটা আনসার আসছে 4। এই যে দেখো, এটা কোনো কিচ্ছু জানতে হবে না। হ্যাঁ, ক্যালকুলেটরটা শুধু মান বসে দিলেই চলে আসবে, শেষ। চলে আসছে কত? আনসার কত আসছে? 4। আনসার আসছে 4। তাহলে আমরা আনসার কোনটা পাইলাম বলো? আনসার পাইলাম গরুর গ, 4। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে কী দেওয়া আছে? 16 নম্বর কী দেওয়া আছে? x² + y² মান আছে 4xy, হলে পরে একটা অংশের মান চাওয়া হয়েছে, তাহলে এটাই দেখো, আমার বাম পাশে যেটা দেওয়া আছে, বাম পাশে 16 নম্বর বাম পাশে দেওয়া আছে কি? x² প্লাস কি y² সমান আছে কত? 4xy, 4 কি আছে? xy। তাহলে এখানে যদি আমি উভয় পক্ষে যদি xy দ্বারা ভাগ করি, আমরা xy দ্বারা ভাগ করি, তাহলে এখানে যেটা পাবো সেটা পাবো কি? x/y, আর এখানে যেটা পাবো সেটা পাবো কি? y/x। আর ওই পাশে যদি 4x দ্বারা ভাগ করি তাহলে ওই পাশে পাবো কত? 4। তাহলে এটা মান 4 পাইলাম। এখন প্রদত্ত রাশি যেটা, প্রদত্ত রাশি দেখো উপরে x²/y², এই যে দেখো উপরে x²/y², তাহলে ওটাকে আমি এইভাবে লিখতে পারি, x/y এর উপরে হোল স্কোয়ার প্লাস কি আছে পরেরটা y²/x², তার মানে কি ওটাকে আমি y/x এই বন্ধনী দিয়ে কি হোল স্কোয়ার দিতে পারি। তাহলে a² + b² এর সূত্র কি? a² + b² এর সূত্র হলো a + b, এই যে a প্লাস এটা b কি? এই যে এটা a + b হোল স্কোয়ার মাইনাস কি হবে? মাইনাস হবে 2ab, a হলো x/y আর b হলো কি? b হলো y/x। এখানে আসলে x কাটা যাবে, y কাটা যাবে, তাহলে কী থাকবে? পিছনে থাকবে -2। আর এটার মান আমরা একটু আগে কত পাইলাম বলো? 4 পাইছি। তাহলে 4-এর উপরে স্কোয়ার -2, তাহলে 4 × 4 = 16, 16 থেকে 2 বিয়োগ করলে 14 হবে এটার আনসার। আনসার কত হবে এটা? 14। এই তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। এটার আনসার কত? এটার আনসার হয়ে গেল 14। আচ্ছা, তাহলে এটার আনসার হলো 14 আছে না? খ নাম্বারে আছে 14। আচ্ছা, এবারে দেখো এই এমসিকিউটা কিন্তু আগেও করানো হয়েছে। হ্যাঁ, কি? অধিচাপ উপচাপ। আচ্ছা, আমরা দেখি এখন 17 নম্বর, অর্ধবৃত্ত অপেক্ষা অধিচাপ, হ্যাঁ, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণটা। হ্যাঁ, ঠিক আছে, এটা আগেরই। হ্যাঁ, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট কোণে। আচ্ছা, আমি আগে দেখাই। এই যে তুমি যদি এইভাবে দাও তাহলে কি এটা অর্ধবৃত্ত? তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, তার মানে কি এই যে এইটুকু চাপ যদি নিই তাহলে এটা অর্ধবৃত্ত থেকে ছোট হইল। তাহলে এই অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ, তাহলে এটা কি উপচাপ না? তো উপচাপে অন্তর্লিখিত কোণটা আমি এর আগে দেখেছিলাম। কত হবে উপচাপে অন্তর্লিখিত কোণটা? কি? স্থূলকোণ। আর অধিচাপে যে অন্তর্লিখিত কোণ হয়, যে বড় চাপের উপর যে কোণ অধিচাপে, সেটা হয় কি? সূক্ষ্মকোণ। তো বলছে যে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণটা কি হয়? স্থূলকোণ। তাহলে এই কোণটা হবে কি? স্থূলকোণ। এই তার মানে এটা সরাসরি বলতে পারতো যে উপচাপে অন্তর্লিখিত কোণটা কি? সরাসরি বলতে পারতো উপচাপে অন্তর্লিখিত কোণটা কি? উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। আচ্ছা, তো আনসার হয়ে গেল আমাদের স্থূলকোণ, খ নাম্বার আনসার। আচ্ছা, এরপরে একটা পরিসংখ্যান দেওয়া আছে। তো সেই পরিসংখ্যানে আমাদের মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা চাইছে। তাহলে মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করবো। এখানে যদিও আমরা একটু আইডিয়া, যারা বারবার করে করছি তারা বুঝে যাবো যে মধ্যেরটাই হবে। তারপরেও আমি একটু চিন্তামুক্ত হওয়ার জন্য আমি একটু হিসাব করব। প্রথমে কি আছে? 4। আমি ক্রমযুক্ত গণসংখ্যা দেখাচ্ছি। প্রথমে কি আছে? 4। তাহলে 4 আর 8 যোগ করলে কত হবে? পরেরটা হবে 12। পরেরটা হবে কি? 20 যোগ করলে কত হবে বলো? 32। পরেরটা হবে কত? 32 আর 12 যোগ করলে কত বলো? 44। কত হবে? 44। শেষে হবে কত? শেষে হবে 50। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে 25। এখন 25 কার মধ্যে আছে? 25 আছে কার মধ্যে? হ্যাঁ, 25 আছে এই যে 32-এর মধ্যে। তাহলে 32 কোনটায়? এই যে এটা একটা মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত? 51 থেকে মধ্যক শ্রেণী কত? হ্যাঁ, 51 না, মধ্যক শ্রেণী হলো 51 থেকে 60। কিন্তু আমার কাছে ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা কত হবে? 32। কত হবে? 32। আনসার কত? 32। মধ্যক শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা হবে 32। তাহলে আমরা এইভাবে একটু, যদি এটা মনে মনে অনেকে করতে পারে, কিন্তু আসলে এটা একটু হিসাব করে মধ্যক শ্রেণীটা বের করা উচিত। তাহলে হবে 32।
আচ্ছা, পরেরটা বলছে প্রচুরক কত। তো প্রচুরকের জন্য আমরা সূত্র ইউজ করি। প্রচুরকের জন্য সূত্র কি, এল প্লাস কি, উপরে হইল F1, নিচে হইল কি F1 প্লাস F2 ইন্টু কি, ইন্টু হইল H। তাহলে F1 কত বলো, F1 কত? F1-এর জায়গায় কী হবে বলো, F1 এই এল কত, এল হলো প্রচুর শ্রেণীর নিম্নসীমা। তো প্রচুর শ্রেণী কোনটা হবে, গণসংখ্যা সব থেকে যেটাই বেশি, তাহলে 51। প্রচুর শ্রেণীর নিম্নসীমা হবে 51। তাহলে আমরা এলের জায়গায় কত বসাবো বলো, 51 যোগ এলের জায়গায় 51, আর উপরে দিব কি F1 হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা 20 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে 20 বিয়োগ 8 সমান কত হবে, 12 হবে। উপরে হবে 12 আর নিচে হবে F1 যোগ F2, তাহলে 12 যোগ F2 কত হবে, 20 বিয়োগ প্রচুর শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণসংখ্যা, তাহলে 20 বিয়োগ কি 12 না, তাহলে 8 হবে। কত হবে এখানে 8, তাহলে 8 গুণন দিব কি H শ্রেণীব্যাপ্তি কত আছে, শ্রেণীব্যাপ্তি আছে 10, শ্রেণীব্যাপ্তি আছে 10। তাহলে এটা দেখো ক্যালকুলেটর ইউজ করো, দেখো কত হয়, 120কে শোনা উপরে 12 আর 10 গুণ করলে 120 আর নিচে আছে 20, 120কে 20 দ্বারা ভাগ করো, 6, 51 আর 6 কত 57, আনসার হবে 57। দেখো আনসার 57 আছে কিনা দেখো, ঠিক আছে, আনসার 57। তাহলে পরিসংখ্যানের দুইটা হয়ে গেল, আনসার হচ্ছে 57। তাহলে আনসার ক নম্বরটা, তাই না, ক নম্বরটা আনসার। আচ্ছা, কী আছে 20 নম্বরে কী আছে, 144A টু রুট ভিত্তিক লগ। 144-এর টু রুট ভিত্তিক লগ কত? তাহলে আমরা কী করব, ভিত্তি হলো 2√3, তাহলে ভিত্তি কী দিব 2√3। তা আমি যদি এখানে এই যে এভাবে লগ দিয়ে যদি ভিত্তি দিই 2√3, ভিত্তি 2√3 আর 144 দিব কি আর্গুমেন্ট, তাহলে এটা আমরা ক্যালকুলেটর চাপ দিলেই চলে আসবে। হ্যাঁ, ক্যালকুলেটর আমি একটু আগে দেখাইছি, লগ দিয়ে হ্যাঁ নিচে কি 2√3 আর আর্গুমেন্টে তো 144, হ্যাঁ আনসার চলে আসবে খুব সহজে। কত 4, তাহলে 4 আমাদের কোথায় আছে, ঘ নাম্বারে আছে 4, হ্যাঁ ঘ নাম্বারে 4 আছে, তাহলে এটা আনসার হয়ে গেল। আচ্ছা, পরেরটা কি আছে, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপ কত? হ্যাঁ, সুষম চতুর্ভুজের শীর্ষবিন্দুতে, আচ্ছা এটা সূত্র আছে, সুষম বহুভুজ, সুষম পঞ্চভুজ যদি হয় সুষম ষড়ভুজ, তাহলে সূত্র হইল কি, সূত্র হইল শীর্ষকোণ বের করার জন্য সূত্র হইল 180 ইন্টু কি n-2 বাই হইল কি 2। এখানে n এর জায়গায় জাস্ট 5 বসাই দিবা, সরি নিচে হইল n এর জায়গায় কী বসাবো বলো, n এর জায়গায় তোমরা 5 বসাবো, কারণ সুষম যেহেতু পঞ্চভুজ, তাহলে n এর জায়গায় 5 বসাও। তাহলে 180 ইন্টু 5 মাইনাস 2 বাই 5, হ্যাঁ কত আসছে 108। গুড, ঠিক আছে, এটার আনসার আমার মুখস্থ আছে, 108 হবে আনসার। তাহলে এটা অ্যাকচুয়ালি আসলে কোন কোনটা সেটা একটু দেখাই। এই যে এইভাবে যদি সুষম পঞ্চভুজ হয় তাহলে এই কোনটা, এই শীর্ষ কোনটা আছে, এটা হবে 108। আচ্ছা, এরপরে 22 নম্বরে কী আছে, যে এরা পরস্পর নির্ভর দুইটা সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে যে এরা পরস্পর নির্ভরশীল কিনা, তারপরে পরস্পর সামঞ্জস কিনা, অসংখ্য সমাধান আছে কিনা। তো সেটার জন্য আমরা একটু যদি অনুপাতগুলো বের করি, যেমন এক্সের সহগদের অনুপাত কী আছে, প্রথমটা যদি উপরে দাও এক্সের সহগ আছে 2, পরেরটা আছে কি 4, তাহলে কাটাকাটি করলে কিন্তু এটা হাফ হবে। আচ্ছা, আর পরে ওয়াইয়ের সহগ কী আছে, ওয়াই প্রথমটা আছে 1 আর পরেরটা আছে কি বলো 2। আচ্ছা, পরেরটা আছে কি বলো, তাহলে প্রত্যেকটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। পরেরটা আছে 3/6, এটা কাটাকাটি করলেও কিন্তু হাফ, এটা কাটাকাটি করলে হাফ, তাহলে প্রত্যেকটা যদি সমান হয় তাহলে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি সমঞ্জস, নির্ভরশীল আর কি অসংখ্য সমাধান আছে, হ্যাঁ 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 হবে, মানে সমঞ্জস, নির্ভরশীল, অসংখ্য সমাধান। তার মানে কি এক নম্বরটা কী আছে, পরস্পর নির্ভরশীল সঠিক, সমঞ্জস সঠিক, অসংখ্য সমাধান, তিনটাই সঠিক, আনসার হবে তিনটাই, আনসার হবে তিনটাই। তাহলে এরপর চলে যাচ্ছে কোথায়, যে বলা হয়েছে যে x⁻0 কোন শর্তে, হ্যাঁ এটা মনে রাখতে হবে, 0 ছাড়া অন্য কোনো কিছুর উপর 0 দিলেই, 0 ছাড়া অন্য কোনো কিছুর উপর 0 দিলে 1 হয়, তবে 0-র উপর 0 দিলে কোনো মান পাওয়া যাবে না। অর্থাৎ এখানে x⁻0 যে বলছে x⁻0 হবে, মানে এক্সটা কী হবে না, 0 হতে পারবে না, এক্সটা 0 হওয়া যাবে না, তাহলে এক্সটা 0-র সমান হতে পারবে না। কার সমান, 0-র সমান, তার মানে কি ক নম্বরে আছে না, এক্সটা 0-র সমান হওয়া যাবে না, এক্সটা ≠0 হতে হবে, 0-র সমান হওয়া যাবে না। আচ্ছা, এরপরে কি আছে 24 নাম্বার। আচ্ছা, 24 নাম্বারে আমি প্রথমে যদি এই যে a² প্লাস 1 যদি আমি এই পাশে রাখি বাম পাশে, তাহলে ওই পাশে যাবে কি √2a, কি যাবে √2a। এখন a দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করো তাহলে এখানে হবে a
প্লাস এখানে হবে 1/a, ওখানে a কাটা গেলে কী হবে √2, তাহলে a + 1/a মান √2, তার মানে কি এক নম্বরটা সঠিক। আচ্ছা পরেরটা কী চাইছে a² + 1/a² না, তাহলে a² + 1/a² মানে কি a + b হোল স্কয়ার - 2ab, তাহলে a + b মান কত পাইলাম, a + b মান পাইলাম √2, এটার উপর হোল স্কয়ার মাইনাস কী হবে 2ab, তাহলে এখানে 2 হবে, তাহলে স্কয়ার রুট কাটা এটা 0 হবে আনসার, তাহলে 0 আছে, 0 নাই, তাহলে কি 2 নম্বরটা কি ভুল আছে না, 2 নম্বরটা ভুল, তাহলে 1 আর 3 সঠিক হবে, হ্যাঁ 1 আর 3 সঠিক হবে। আর পরেরটাও তোমরা ওই যে কিউব দিয়ে আছে খুব সহজ, হ্যাঁ কিউব দিয়ে কী করবো, কিউব দিয়ে যারা এটা পারো তাহলে a³ + b³ সূত্র কী, ওই যে শেষেরটা a + b কি হোল কিউব -3ab × a + b, এখানে বসাই দিলে এটা চলে আসবে, যেহেতু আমরা ভুলটা পেয়ে গেছি তাহলে কি বাকি দুইটা সঠিক, তাহলে আমি 1 আর কত সঠিক, 3 সঠিক, 1 আর 3 সঠিক। আচ্ছা এবার আসি যে BOC এর পূরককোণ কোনটি, আচ্ছা BOC এর পূরককোণ কিনতে হবে, এটা কোনটা হবে, এটা হবে BOC এর পূরককোণ হবে COD, কেন দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, দেখো পূরককোণ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, যেমন এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই যে এটা চাইছে আমার BOC, এটার পূরককোণ কী হবে, এটার পূরককোণ হবে এটা, কারণ এদের সমষ্টি কত 90 ডিগ্রি, তাহলে COD হবে, আনসার হবে কি COD, হ্যাঁ আনসার হবে এখানে আমাদের COD, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণ আরেকটি কোণে পূরককোণ হয়, তাহলে COD হবে আনসার হবে আমাদের এই যে COD। আচ্ছা তারপরে কি, এরপরে আমরা দেখব কি চা ও চিনির অনুপাত দেওয়া আছে, মিশ্রণে চায়ের শতকরা পরিমাণ কত, মিশ্রণে চায়ের শতকরা পরিমাণ কত। আচ্ছা চা যাবে উপরে, দেখো চায়ের শতকরা পরিমাণ চাইছে, কী চাইছে চায়ের শতকরা, এখানে আমরা দেখতেছি কি আমাদের চা আর চিনির অনুপাত আছে 7:3, তাই না, এই 7:3, তাহলে 7:3 মানে উপরে 7 নিচে 3, হ্যাঁ ভুল বললাম, যেহেতু অনুপাত দেওয়া আছে এই দুটাকে যোগ করতে হবে, হ্যাঁ অনুপাতের যোগফল, তাহলে 7 আর 3 যোগ করলে কত হবে 10, কত হবে 10, এই 10 যাবে অনুপাতের যোগফলটা যাবে নিচে, আর উপরে যার শতকরা চাইবে চায়ের চাইছে তাহলে চা হবে উপরে, গুণন দিব কত 100, তাহলে আমরা 10 দিয়ে 100 কাটলে হবে 10, তাহলে 7 × 10 = 70, আনসার হবে কত 70, আনসার হবে 70, তাহলে এটার আনসার 70 হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কী চাইছে, হ্যাঁ দেখো এখানে বলা হয়েছে যে আমি একটু চিত্রটা আঁকি আবার, কারণ ওখানে গ্যাঞ্জাম হয়ে যাবে, এই যে একটা ত্রিভুজের, এটা বলা হয়েছে সমবাহু ত্রিভুজ, কী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, যেটা হলো এটা কেন্দ্র, তো এই OA বলছে কি, OA বলছে যে এই কোণ A এর সমদ্বিখণ্ডক, তাহলে খেয়াল করো আরেকটা কী দেওয়া আছে, এই যে এই বাহুগুলো, তো এখন এই যে আমার OA যা OA সমান কিন্তু OC, কেন এর একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওই উপরের কোণটা যা নিচের কোণটাও তা, তাহলে উপরের কোণটা কত ছিল 60-এর অর্ধেক, কারণ সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা কত ছিল, হ্যাঁ কোন কোণটা, এই যে এই কোণটা ছিল কত 30, তাহলে এটাও 30, তাহলে এই কোণটা কত হবে, তিনটা কোণের সমষ্টি 180, তাহলে 30 30 60 বাদে এটা 120, তাহলে এই কোণটা হবে কত 120, তার মানে কি AOCটা 120, AOCটা কত হবে 120, আনসার হবে 120, আনসার হবে 120। এরপরে কি আছে, এরপরে আচ্ছা পরের প্রশ্ন কি আছে, সেকে +10 এর সমান √5, তাহলে আমরা সেকে +10 এর সমান √5, তাহলে এটা যদি মাইনাসটা বের করি, সেকে -10 কিন্তু 1/√5 হয়, কী হয় 1/√5, তাহলে আমরা যদি এই দুটো যোগ করি 10 কাটা যাবে, তাহলে কী হবে 2 সেকে পাবো, 2 সেকে সমান কী পাবো, এই দুটো যদি যোগ করি তাহলে √5 + 1/√5 পাবো, তাহলে আমি যদি √5 লসাগু করি তাহলে √5 করলে 5 + 1 মানে 6 পাবো, এই 2 যদি পাশে পার করে দিই তাহলে 2 যাবে কোথায় নিচে, তাহলে এই 2 দিয়ে উপরকে কাটলে কী হবে 3/√5 হবে সেকে, তাহলে এটা যদি কসে করি তাহলে কসে হবে কি, এটা উল্টে যাবে, কসে হইলেও উল্টে যাবে, তাহলে উপরে হবে √5, নিচে হবে কি 3, তা আমার তো সাইনে যাইছে, তাহলে সাইন A কী হবে, সাইনে হবে √1 - cos² A, তাহলে এখানে যদি তোমরা বসায় দাও cos² A, তাহলে এটার মান পাবা কি 2/3, এটার আনসার আসবে 2/3, হ্যাঁ একটু রাফ করতে হবে, এটার আনসার আসবে 2/3, হ্যাঁ। এরপরে পরের প্রশ্ন আছে কি যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি আছে, প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে কত x + 2, তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা হবে এই দুটার যোগফল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে দুইটা এক যোগ করলে কি 2x + 2 হয়ে যাবে, এটা
2x প্লাস 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত? পরিসীমা দেওয়া আছে 20। তাহলে এই পাশে 2 যদি ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায় তাহলে কত হবে? 10। তাহলে কী হয়ে যাবে? 2x প্লাস 2 সমান 10। তাহলে প্লাস 2 পাশে গেলে -2, তাহলে 2x সমান কি 8। তাহলে x সমান কী পাবো বলো? x সমান পাবো 4। তার মানে প্রস্থ 4। তাহলে দৈর্ঘ্য কত হবে? এটা 2 বেশি, তাহলে দৈর্ঘ্য হবে 6। তার মানে কি 29-এর আনসার হয়ে গেল। কত হবে? আনসার হলো 6। কত? খ নাম্বারটা আনসার। খ নাম্বার হচ্ছে 6 মিটার। আচ্ছা, এরপরে বলছি আয়তাকার ঘরের পরিসীমা পরিসীমা, তাহলে পরিসীমা তো 20 আছে, সেটা বেলনের ভূমির ব্যাস হলে, তাহলে বেলনের ভূমির ব্যাস হলে, ব্যাস যদি 20 হয় তাহলে ব্যাসার্ধ হবে কত? 10। ব্যাসার্ধ আর সমান কত হবে? 10। তো সেই বেলনটির ভূমির ক্ষেত্রফল যায়, তাহলে ভূমির ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার। তাহলে 3.14 কী হবে বলো? পাই এর মান কত? 3.14 ইন্টু কি আর এর উপরে স্কোয়ার, মানে কি 10-এর উপরে স্কোয়ার দিলে যেটা আসে কত আসে? 314। ঠিক আছে, 300। পাইয়ের মান ওরা ইউজ করে নাই। আচ্ছা, পাইয়ের মান ইউজ করে নাই, তাহলে হবে 100 পাই। 100 পাই কত হবে? 100 পাই। পাইয়ের মান যদি ইউজ না করে তাহলে 100 পাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে শেষ।